হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ভালো। যাই হোক, তাহলে আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি দর্শনের লজিক ক্লাস নিয়ে। তাই প্রথমে আমাদের এলিট চ্যানেলের পক্ষ থেকে এবং দর্শনের ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। যাই হোক, তাহলে আজকে আমরা যেটা শুরু করব তার আগে বলি আগের ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম। আগের ক্লাসে আলোচনা করেছিলাম আমরা যে ষষ্ঠ অধ্যায়ের 3টি পার্টে সেটা শেষ করেছিলাম। সেটা নিরপেক্ষ ন্যায়, সেই নোট ভিত্তিকে, থিওরি ভিত্তিকে, তার সঙ্গে লজিক্যাল বেস, যে নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার কিভাবে করতে হয় সেটা আমরা সুন্দরভাবে হাতে ধরে আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপরে একটা চ্যাপ্টার, তারপরে একটা অধ্যায়, যেটা হচ্ছে সপ্তম অধ্যায়, যেটা ইউনিট 1 এর তোমাদের এটাই শেষ অধ্যায়। তো ইউনিট 1 এ তোমাদের মোট 7টি অধ্যায় আছে, তার মধ্যে এটাই হচ্ছে ইউনিট 1 এর শেষ অধ্যায়। এরপরে ইউনিট 2 ক্লাস শুরু হবে। তো আজকে আমাদের ক্লাসটা শুরু করার আগে একটি কথা বলি, যে আমাদের এই ক্লাস, যে রেকর্ডিং, যে নোটস, তোমরা সবাই ক্লাসের শেষে সবাই সমস্ত কিছু তোমরা নোট পিডিএফ আকারে আমাদের এলিট অ্যাপের মাধ্যমে সব পেয়ে যাবে। যারা এখনো এলিট অ্যাপটি ডাউনলোড করোনি, এক্ষুনি অতি শীঘ্রই এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। কিভাবে করবে? প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারো, নাহলে আমাদের এই ক্লাসের লিঙ্কে দেখো, ডেসক্রিপটিভ লিঙ্ক দেওয়া আছে, দেখো ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ওইখান থেকে ডাউনলোড করলেই তোমরা সমস্ত নোট একদম বিনামূল্যে পেয়ে যাবে। সুন্দর গোছালো নোট, সুন্দর লজিক, সমস্ত কিছু একদম বিনামূল্যে পেয়ে যাবে। তাই চলো, তাহলে আজকে আমরা শুরু করি। আজকের আমাদের আলোচ্য বিষয় যৌগিক যুক্তি। চলো তাহলে আজকে আমরা আলোচনা শুরু করি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তো আগে এই যে যৌগিক যুক্তি, তো এই কি জিনিসটা? তাহলে আগে আমাদের ছিল নিরপেক্ষ নেই। তো যৌগিক যুক্তির নামটা কেন এলো বা কিভাবে এলো? দেখো, আমি এর আগে ক্লাসে বলেছিলাম যে ন্যায় বা যুক্তি বা অনুমান একই নাম। সেই যুক্তিকে দুটি জেনারেলি ভাগ করা হয়। একটা হয় যে মিশ্র, একটা হয় অমিশ্র। মিশ্র যুক্তি আর অমিশ্র যুক্তি। মিশ্র মানে হচ্ছে মিশিয়ে, আর অমিশ্র মানে না মিশিয়ে। যেটা আগের দিন আলোচনা করেছিলাম নিরপেক্ষ যুক্তি, তার লজিক, সেইগুলো দেখো তো, যে প্রত্যেকটা যে বচন, যে 3টি বচন, সেই 3টি বচন কিন্তু নিরপেক্ষ ছিল, কোন অন্য কিছু মিশিয়ে ছিল না। সবটাই 3টি কি ছিল? নিরপেক্ষ বচন ছিল। এই জন্য ওটাকে বলা হয় অমিশ্র যুক্তি বলেছিলাম। কিন্তু আজকে আমরা আলোচনা করব সেটা মিশ্র। মিশ্র মানে মিশিয়ে। তার মানে এই একটা 3টাই যে নিরপেক্ষ বচন হবে তা নয়, একটি সাপেক্ষ বচন অন্তর্ভুক্ত হবে। তাহলে প্রশ্ন হলো যে সাপেক্ষ বচন কি স্যার? দেখো, আমি প্রথমে ক্লাসে বলেছিলাম যে বচন অনেক দিক থেকে ভাগ করা যায়। তারপরে একটা দিক হলো শর্তের দিক থেকে। শর্তের দিক থেকে বচনকে দুটি ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় নিরপেক্ষ বচন, একটাকে বলা হয় সাপেক্ষ বচন। এই নিরপেক্ষ বচনের কি? যে বচনে কোনো শর্ত উল্লেখ থাকে না তাকেই বলবো নিরপেক্ষ বচন, আর যে বচনে শর্ত যুক্ত থাকে
বা শর্ত উল্লেখ থাকে তাকে বলবো আমরা সাপেক্ষ বচন। আর এই সাপেক্ষ বচন যে যুক্তির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সেই যুক্তিকেই বলবো আমরা যৌগিক যুক্তি বা সাপেক্ষ যুক্তি। তাহলে আমরা এই যে দেখেছি যৌগিক যুক্তি, একটা নাম, আর একটা পেলাম কি পেলাম? সাপেক্ষ যুক্তি। তার মানে এটা বুঝতে পারছি আমরা যে যুক্তির তিনটি বচন নিশ্চয় নিরপেক্ষ নয়, কোন একটা সাপেক্ষ বচন বা যৌগিক বচন। হ্যাঁ, যে যুক্তির কোন একটি বচন সাপেক্ষ বচন সেই যুক্তিকেই বলবো আমরা যৌগিক বা সাপেক্ষ যুক্তি। দেখি এবার কি বিষয়টা আছে। দেখো, যৌগিক যুক্তি বা মিশ্র যুক্তি বা সাপেক্ষ যুক্তি, এর তিনটি নাম একটু আগে বললাম, যৌগিক এন্ড সাপেক্ষ। আমরা দেখছি যৌগিক, মিশ্র, সাপেক্ষ। তাহলে মিশ্র কেন হলো? একটু আগে বললাম মিশিয়ে, ডাল, চাল, শাক সবজি দিয়ে কি খিচুড়ি, তাহলে খিচুড়িটাকে বলা হয় মিক্স, মিশ্র। আর সিম্পল ভাত সিদ্ধ করলাম, ভাত করলাম, ভাতটাই কোনো কিছু মিশিয়েছি না, তো চাল থেকে ভাত হয়েছে, ওটা হচ্ছে অমিশ্র। আর চাল, ডাল, শাকসবজি, খিচুড়ি না, সেটাকে বলা হয় মিশ্র। ঠিক একই রকম ভাবে এই মিশ্র যুক্তি কি? যে যুক্তিতে সাপেক্ষ বচন আছে এবং নিরপেক্ষ বচন আছে, ঠিক আছে, দুটো মিক্স আছে, মিক্স। যে তিনটি, ধরো তিনটি বচন ধরি, এই তিনটা বচনের মধ্যে কিছু আছে সাপেক্ষ, কিছু আছে নিরপেক্ষ। জেনারেলি যদি মিশ্রিত হয়, একটা হবে সাপেক্ষ বচন আর দুটি হবে নিরপেক্ষ বচন। তাহলে কি সাপেক্ষ আর নিরপেক্ষ মিক্স, মিশ্রিত। এই মিশ্রিত আছে বলে এই ধরনের যুক্তিকে বলা হয় কি? মিশ্র যুক্তি। আর ওর অপর নাম সাপেক্ষ। কেন? কেন? ওই যুক্তিতে সাপেক্ষ বচন থাকে বলে হয়ে গেল সাপেক্ষ যুক্তি। একই কথা, যৌগিক যুক্ত হয়েছে বলে, মানে সাপেক্ষ শর্ত আছে বলে, এই জন্য কি যৌগিক যুক্তি। তাহলে এটুকুটা বুঝতে পারছি আমরা যে এটা সাপেক্ষ যুক্তিতে নিশ্চয় তিনটি বচন থাকবে, সেই তিনটি বচনের মধ্যে একটি সাপেক্ষ বা যৌগিক বচন হবে আর বাকি দুটি নিরপেক্ষ বচন হবে। তাহলে সেই যুক্তিকে বলবো আমরা যৌগিক যুক্তি বা মিশ্র যুক্তি বা সাপেক্ষ যুক্তি বা ন্যায়। এখানে ন্যায়, যুক্তি, অনুমান, সমার্থক শব্দ। ঠিক আছে, এবার দেখি সংজ্ঞাটাকে একটু ভালো করে বিশ্লেষণ করে দেখি, প্রতিটি লাইন আমরা আলোচনা করব। ঠিক আছে, আর এই আলোচনা এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। ভালো করে মনোযোগ দেখো, মনোযোগ দিয়ে দেখো, শোনো, দেখবে কোনো সমস্যা হবে না। একদম খুব জলের মতো বিষয়গুলো, লজিকগুলো একদম সহজ। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই। দেখো, যে ন্যায় অনুমানে দুটি আশ্রয় বাক্য, একটি সিদ্ধান্ত থাকে এবং আশ্রয় বাক্য দুটির মধ্যে অন্তত পক্ষে একটি সাপেক্ষ বচন, তাকে যৌগিক যুক্তি বা মিশ্র যুক্তি বা সাপেক্ষ ন্যায় বলে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে যে তিনটি বচন বললাম সেই তিনটি বচনের মধ্যে দেখো তো দুটি আশ্রয় বাক্য, এই দুটি আশ্রয় বাক্য। আর কি বলেছি? একটা সিদ্ধান্ত, এটা সিদ্ধান্ত। এবার শুধু এইটুকু না, এই যে বলেছি অন্তত, মানে আশ্রয় বাক্য দুটির মধ্যে, এই দুটোর মধ্যে একটি সাপেক্ষ বচন হয়। তার মানে মনে রাখবে এই দুটির মধ্যে সাপেক্ষ একটা, জেনারেলি এটা সাপেক্ষ হয়, এটা সাপেক্ষ বচন। তাহলে এই দুটি সাপেক্ষ বচন, এটা সাপেক্ষ বচন। তাহলে এটা সাপেক্ষ হলে নিশ্চয় এটা কি নিরপেক্ষ বচন হবে, এটা নিরপেক্ষ বচন হবে, তাই তো? এই যে এটা সাপেক্ষ বচন, নিরপেক্ষ বচন, নিরপেক্ষ বচন হবে। দেখো, আর এই তখন সেই যুক্তিকে বলবো আমরা যৌগিক যুক্তি বা মিশ্র যুক্তি বা সাপেক্ষ যুক্তি। বুঝতে পারলাম? তার মানে বলো যে যৌগিক যুক্তিটা মিশ্র যুক্তি না অমিশ্র যুক্তি? তাহলে অবশ্যই সেটা মিশ্র যুক্তি।
কেন মিশিয়ে আছে, সাপেক্ষও আছে আবার নিরপেক্ষও আছে, অতএব সেটা কি হলো মিশ্র যুক্তি। বুঝা গেল? এই দেখো এবার একটা উদাহরণের সাহায্যে একটা বিষয় আমরা দেখানোর চেষ্টা করেছি। দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এটা হচ্ছে একটা আমাদের সাপেক্ষ বচন। এই সাপেক্ষ বচন এটা একটা, কেন সাপেক্ষ বচন বলা হয় একে? কেননা দেখো এখানে একটা শর্ত দেখো আছে, এই বচনে দেখো শর্ত আছে। কি শর্ত? দেখো, যদি বৃষ্টি হয়, বৃষ্টি যদি হয় তাহলে কি হবে? মাটি ভিজবে। তাহলে মাটি ভিজার শর্ত কি? বৃষ্টি হলে। তাহলে বৃষ্টি যদি হয় তবেই তো মাটি ভিজবে নাকি? শর্ত এখানে। এই শর্ত থাকার জন্যই এই বচনটা হয়ে গেল সাপেক্ষ বচন। বুঝতে পারলো? এবার দেখো, বৃষ্টি হয়েছে, তাহলে বৃষ্টির শর্ত কিছু আছে? দেখো তো, বৃষ্টি হয়েছে, শর্ত নেই তো, এই জন্য এটা হয়ে গেল নিরপেক্ষ বচন। আর মাটি ভিজবে, মাটি ভিজবে কোন শর্ত কিছু আছে? না তো, কোনো শর্ত নেই, অতএব এটা হয়ে গেল নিরপেক্ষ বচন। আর দেখো তো এবার, এটা হলো এটা হলো সাপেক্ষ বচন, এটা নিরপেক্ষ বচন আর নিরপেক্ষ বচন। তাহলে এই যুক্তিকে আমরা বলতে পারছি না যে এটা হলো আমাদের সাপেক্ষ যুক্তি বা সাপেক্ষ ন্যায় বা মিশ্র যুক্তি। কেন? এই তিনটি বচনের মধ্যে দুটি আশ্রয় বাক্য, একটা সিদ্ধান্ত আছে। এবার এই আশ্রয় বাক্য দুটির মধ্যে আবার একটি কি সাপেক্ষ বচন হয়েছে, তাই এই যুক্তিকে বলবো আমরা সাপেক্ষ ন্যায় বা মিশ্র যুক্তি বা যৌগিক যুক্তি। বুঝা গেছে? চলো এবার দেখি তারপরে কি। দেখো, এখানে বলছে যে এই সাপেক্ষ যে যুক্তি বা যৌগিক যে যুক্তি, এটা তোমাদের সিলেবাসে যে ভাগ অংশ দেওয়া আছে, সেই সাপেক্ষ যুক্তিকে আমরা দুটি অংশে দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, একটা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। তাহলে সাপেক্ষ যুক্তি কয় প্রকার বললাম? দুই প্রকার। কি? প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি আর বৈকল্পিক নিরপেক্ষ যুক্তি। এবার দেখো, এইখানে আমাদের যে এই লাইনটার কথাটা পেলাম, এই কথাটা পেলাম, তো আগে আমরা এটাকে আলোচনা করব, এইটুকুটাকে পুরোটা আমরা আলোচনা করব। দেখো তো, এই প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, আর আমি ন্যায় মানে কি বলেছিলাম? ন্যায়ের আরো নাম কি বলেছিলাম? অনুমান, যুক্তি একই সমর্থক। তাহলে আমরা বলতে পারছি না প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, প্রাকল্পিক নিরপেক্ষ অনুমান একই কথা। এবার এটাকে মিশ্র কেন বলছে? এই যে এই প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়কে মিশ্র যুক্তি কেন বলছে? দেখো, এখানে দেখো তো, একটা প্রাকল্পিক আছে, এটা কি আছে? নিরপেক্ষ আছে, তাই না? তাহলে প্রাকল্পিক আর নিরপেক্ষ দুটো মিশিয়ে, তাহলে প্রাকল্পিকটা কি বললাম? সাপেক্ষ বচন, আর নিরপেক্ষ নিরপেক্ষ বচন। তাহলে সাপেক্ষ আর নিরপেক্ষ মিক্স যদি হয় তাহলে মিশ্র হলো না? হ্যাঁ, একদম মিশ্রিত। এই জন্য এই অনুমানটার মধ্যে প্রাকল্পিক বচন আছে আর কি আছে? নিরপেক্ষ বচন মিক্স করে তৈরি হয়েছে, এই জন্য বলা হয় কি মিশ্র যুক্তি। তাহলে আমরা এবার এটার সম্পর্কে জেনে নিই যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় তাহলে কি। আমাকে এটা বলতে গেলে প্রাকল্পিক আগে কি জানতে হবে, তাই তো? চলো দেখে নিই আমরা কি আছে। দেখো, এই প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, এটা আমরা বলবো একটা সিম্পল একটু বলি, তারপর পরে আবার ডিসকাস গভীর আছে, ঠিক আছে? দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, দেখবে খুব সহজ জিনিস, কঠিন বলে কিছু নেই। মনোযোগ দিয়ে শুনলে কোনো কিছুই কঠিন বলে মনে হবে না। দেখো, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, তাহলে এই যে আমরা তিনটা বচন পাই, 1 2 3, অতএব তিনটা পাই, ভাই মনে রেখো। এটা হচ্ছে আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। এটার নাম প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, মানলাম। এবার যদি এই তিনটা বচনের মধ্যে প্রধানটা, এই প্রথমটা যদি প্রাকল্পিক বচন হয়,
অপ্রধানটা সিদ্ধান্তটা যদি নিরপেক্ষ বচন হয় তবেই সেই যুক্তিকে বলা হয় প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। কি জিনিস? তাহলে একটা আমাকে লাগছে প্রাকল্পিক বচন, প্রাকল্পিক বচন, আর এই যে কি লাগছে নিরপেক্ষ বচন, নিরপেক্ষ বচন। তাহলে দেখো প্রাকল্পিক বচন তার সঙ্গে কি নিরপেক্ষ বচন, এই দুটো মিক্স, এই দুটো মিক্স থেকেই তৈরি হলো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। তাহলে প্রশ্ন হলো স্যার যে প্রাকল্পিক বচন কাকে বলে? নিরপেক্ষ তো জানি আমরা, যে বচনে শর্ত থাকে না তাকে নিরপেক্ষ বচন বলে জানি, কিন্তু প্রাকল্পিক বচন কাকে বলে? তাহলে এবার আমরা জেনে নেব যে প্রাকল্পিক বচনটা আমরা পেলাম কি করে। দেখো এই যে সাপেক্ষ বচন, সাপেক্ষ মানে কি বললাম, যে বচনে শর্ত উল্লেখ থাকে বা শর্ত যুক্ত থাকে সেটাকে বলা হয় সাপেক্ষ বচন। আর এই শর্তযুক্ত বচন আবার দেখতে পাই সাধারণত দুই প্রকার, সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে প্রাকল্পিক বচন, একটা হচ্ছে বৈকল্পিক বচন। বুঝছো যে প্রাকল্পিক বচন কি? তাহলে মনে রাখবে যে বচনের অংশগুলো বা অঙ্গ বাক্যগুলো যদি তবে দিয়ে যুক্ত করা হয়, যদি তবে বা তাহলে দিয়ে যুক্ত করা হয়, তাহলে সেই বচনগুলোকে বলবো আমরা প্রাকল্পিক বচন। তাহলে কি বললাম, যে বচনের অঙ্গ বাক্যগুলিকে যদি তবে দিয়ে যুক্ত করা হয় বা সংযুক্ত করা হয় তাহলে সেই বচনকে বলবো আমরা প্রাকল্পিক বচন। যেমন দেখো উদাহরণ দিই, আমি দেখো যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, দেখো যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজে, দেখো বৃষ্টি হয় একটা অঙ্গবাক্য আর মাটি ভিজে একটা অঙ্গবাক্য, এই দুটো অঙ্গবাক্যকে যোগ করলাম কি দিয়ে? যদি আর তবে দিয়ে বা তাহলে দিয়ে। তাহলে এই যে বৃষ্টি হয় আর মাটি ভেজে এই অঙ্গবাক্য দুটিকে একসঙ্গে যোগ করে দিলাম কি দিয়ে? যদি তাহলে দিয়ে। এই জন্য এই বচনটা হয়ে গেল প্রাকল্পিক বচন। দেখো এবার একটু দেখে নাও কি জিনিসটা। দেখো প্রাকল্পিক বচন, দেখো যে যৌগিক বচনের অন্তর্গত সরল বচনগুলো যদি তাহলে শব্দের দ্বারা যুক্ত করা হয় সেই যৌগিক বচনকে প্রাকল্পিক বচন বলে। যে কোনো এনিওয়ান, যদি বলি একটা ধরো যে ভাত খাবো একটা কথা, খেলতে যাবো একটা কথা, ধরো তাহলে ভাত খাবো একটা অঙ্গবাক্য বা সরল বাক্যাংশ আর খেলতে যাব একটা অঙ্গবাক্য। ধরো এই দুটোকে যোগ করো তো, যদি ভাত খাবো তাহলে খেলতে যাব, তাই যদি ভাত খাই তাহলে খেলতে যাব, এই যে যদি আর তাহলে যোগ করলাম বলেই এটা হয়ে গেল আমাদের কি প্রাকল্পিক বচন। একটা দেখো পরীক্ষায় পাস করব একটা কথা, ভালো করে পড়াশোনা করতে হবে একটা কথা। দেখো পরীক্ষায় পাস করব আর ভালো করে পড়াশোনা করতে হবে, এই দুটোকে লাগাও তো যদি দিয়ে, যদি ভালো করে পড়াশোনা করি তাহলে পরীক্ষায় পাস করব। হলো এই বাক্যটাতে বচন তৈরি করলাম, এটা হয়ে গেল আমাদের কি প্রাকল্পিক বচন। এক কথায় মনে রাখবে যে কোনো যে দুটো অংশ যা থাকবে সেগুলো কি লাগাবো? যদি তাহলে দিয়ে যুক্ত করে দেব, তবেই সেটা হয়ে যাবে আমাদের কি প্রাকল্পিক বচন। দেখো এক্সাম্পল দেখো একটা, যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজে বা ভিজবে। দেখো তো এই যদি আর তাহলে আছে না, তাহলে বৃষ্টি হয় এইটুকুটা আর মাটি, দেখো বৃষ্টি হয় এইটুকু একটা অঙ্গবাক্য আর মাটি ভিজবে এইটুকুটা একটা কি ওদের অঙ্গবাক্য বলতে পারি বা সরল বচন বলতে পারি। দেখো তো এই দুটো অংশকে আমরা কি দিয়ে যুক্ত করেছি? যদি আর তাহলে দিয়ে। তাহলে বৃষ্টি হয় একটা বাক্য বচন
আর মাটি ভিজবে একটা বাক্য বচন, দুটো আলাদাভাবে প্রাধান্য পাচ্ছে। ওই দুটোকে এবার যোগ করে দিলাম কিভাবে, সেটা করলাম যদি আর তাহলে দিয়ে। যে বাক্যটা কি পেলাম, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। তখন এই বচনটা হয়ে গেল আমাদের প্রাকল্পিক বচন। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা যাব পরেরটাতে, যে দেখো ওখানে লিখেছি আমরা পূর্বগ আর অনুগ। হঠাৎ করে নাম কিভাবে পেলাম, একটা তো মনে রাখো তো, দেখো তোমরা ফলো করো তো, যে প্রাকল্পিক বচন যে লিখলাম, এই প্রাকল্পিক বচনটিতে বলতো কটি অংশ আছে দেখো তো। দেখো যদির পরে এ একটা অংশ, তাহলে এর পরে দেখো এই অংশ, তাহলে এটা বলতে পারছি না আমরা, তাহলে আগের একটা অংশ থাকছে আর তাহলে পরে একটা অংশ থাকছে। যদি বলি যদি আজ খেলা হয় তাহলে আজ বিয়ে বাড়ি যাব না, কটা দুটো অংশ হবে না? তাহলে খেলা হয় একটা অংশ আর বিয়ে বাড়ি যাব না একটা অংশ। যদি আজ বৃষ্টি না হয় তাহলে আজ স্কুলে যাব, দুটো অংশ ছিল। এই জন্য মনে রাখবে প্রাকল্পিক বচনের দুটি অংশ হয়, আর সেই অংশ দুটির নামও উল্লেখ করা হয়। সেই অংশ দুটির নাম, একটাকে বলা হয় পূর্বগ, একটাকে বলা হয় অনুগ। তাহলে যদি প্রশ্ন এসে পড়ে যে প্রাকল্পিক বচনের কয়টি অংশ স্যার, উত্তর দুটি অংশ, একটা হচ্ছে পূর্বগ, একটা হচ্ছে অনুগ। তাহলে স্যার পূর্বগ কাকে বলে, বা কোন জিনিসটা পূর্বগ, অনুগ কাকে বলে, কোন জিনিসটা অনুগ? তখন এসো আমরা বলি, বলো পূর্বগ আগে না পরে? পূর্বগ অবশ্যই আগে, আর অনুগ নিশ্চয় পরে, ছোট। তাহলে পূর্ব আগে। তাহলে মনে রাখো একটা কথা মনে রাখো, দেখো যে তাহলে কে ফিক্স ধরবে, হ্যাঁ, তাহলের আগের অংশকে বলা হয় পূর্বগ, আর তাহলের পরের অংশকে বলা হয় অনুগ। তাহলে ভাষা কি বলতে পারি, যে প্রাকল্পিক বচনের তাহলের আগের অংশকে বা যদির পরের অংশকে বলা হয় পূর্বগ। দেখো তাহলের আগের অংশ বা যদির পরের অংশকে বলা হয় পূর্বগ, আর তাহলের পরের অংশকে বলা হয় অনুগ। এটা একটা দিক থেকে বলা যায়। আর একটা দিক থেকে বলা যায়, দেখো যে দেখো তো এইটুকুটার মধ্যে শর্ত দেখো তো কোথায় আছে, সেটা বৃষ্টি হয় শর্ত না মাটি ভিজবে শর্ত? দেখো তো যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, তাহলে মাটি ভিজার জন্য কি শর্ত আছে, বৃষ্টি হলে। তাই এখানে শর্তটা না, তাহলে শর্ত আছে কোথায় আমার, পূর্বগতে। তাহলে বলতে পারছি না আমরা যে প্রাকল্পিক বচনের যে অংশের মধ্যে শর্ত উল্লেখ থাকে তাকে বলা হয় পূর্বগ। প্রাকল্পিক বচনের যে অংশের মধ্যে শর্ত উল্লেখ থাকে তাকে বলা হয় পূর্বগ। আর প্রাকল্পিক বচনের যে অংশকে প্রমাণ করতে চাওয়া হয় সেটাকে বলা হয় মূল বক্তব্য চাওয়া হয়। প্রাকল্পিক বচনের মূল বক্তব্য যার মধ্যে অন্তর্ভুক্ত আছে তাকে বলা হয় অনুগ। এটা মূল বক্তব্য, মাটি ভিজবে মূল বক্তব্য। কার জন্য ভিজবে, বৃষ্টির জন্য শর্ত। তাই এখানে শর্ত আছে নিশ্চয়, আর এখানে শর্ত আছে, অতএব এটা কি, এটা পূর্বগ, এটা কি হলো অনুগ। তাহলে পূর্বগটা হলো তাহলে আগেরটা, তাহলে পরেরটা হলো অনুগ। তাহলে বলো তো এবার প্রশ্নটা, যে প্রাকল্পিক বচনের শর্ত উল্লেখ থাকে পূর্বগতে না অনুগতে? অবশ্যই পূর্বগতে। দেখো যদি কলমটি ভালো হয় তাহলে লেখা ভালো হবে। তাহলে কলমটি লেখা কখন ভালো হবে, কলমটি ভালো হলে। তা লেখা কখন ভালো হবে, কলমটি যদি ভালো হয়। তাহলে এই শর্ত কোথায়, পূর্বগতে না? হ্যাঁ, পূর্বগটা হলো আমাদের শর্ত। আর যার মূল বক্তব্য কোনটা, ওই যে লেখা ভালো, ওটা মূল বক্তব্য। এর মূল বক্তব্য থাকে অনুগতে আর শর্ত থাকে পূর্বগতে। বুঝা গেল? তাহলে আমরা বুঝতে পারলাম পূর্বগ কি, অনুগ কি বুঝতে পারলাম। পূর্বগ যদি সংক্ষেপে বুঝি তাহলে আগের অংশকে বলা হয় পূর্বগ, আর তাহলে পরের অংশকে বলা হয় অনুগ। ক্লিয়ার? আচ্ছা কিছু বুঝতে পেরেছ? সহজভাবে সুন্দরভাবে দেখে নেই পরের গুলো আমাদের কি আছে।
দেখো যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। এবার আমরা দেখো বচন বুঝে গেছি, আমরা সাপেক্ষ বচন যেটা কি বুঝলাম, প্রাকল্পিক বচনও বুঝলাম কেমন জিনিসটা হয়, দেখলে নিশ্চয় বুঝে নেব আমরা। এবার আমরা আসবো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কি জিনিসটা দেখো, আগে সংজ্ঞাটা বলবো, দিয়ে উদাহরণ দিয়ে সুন্দর করে বিষয়গুলো আমরা আলোচনা করব। দেখো, যে মিশ্র ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্যটি নিরপেক্ষ বচন ও সিদ্ধান্তটিও নিরপেক্ষ বচন, তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। তো এইটুকুতে কি বুঝতে পারলাম, যে প্রাকল্পিক নিরপেক্ষ একটা অবশ্যই মিশ্র ন্যায়, যেটা বললাম মিশিয়া আছে। দেখো প্রধান আশ্রয় বাক্য, তাহলে প্রধান আশ্রয় বাক্য কোনটা, দেখো আছে প্রধান আশ্রয় বাক্য, এটা আশ্রয় বাক্য, এটা আশ্রয় বাক্য, এটাকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য হলো। এটাকে বলা হয় কি অপ্রধান আশ্রয় বাক্য। দেখো এবার প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, প্রাকল্পিক। কেন প্রাকল্পিক হলো, বলেছিলাম না যদি তাহলে দিয়ে যুক্ত করা হয়, অতএব এটা হলো প্রাকল্পিক বচন। দেখো অপ্রধান দেখো নিরপেক্ষ বচন, সিদ্ধান্ত দেখো নিরপেক্ষ বচন, এই জন্য এই যুক্তি বা অনুমানটি হয়ে গেল প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। তাহলে এক কথায় বুঝবো কি আমরা, যে ন্যায়ের বা যে অনুমানের প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন, অপ্রধান সিদ্ধান্ত হবে নিরপেক্ষ বচন। তাহলে প্রধানটি হলো প্রাকল্পিক বচন, অপ্রধান আর সিদ্ধান্ত দুটি হবে নিরপেক্ষ বচন। সেই যুক্তিকে বা সেই অনুমানকে বলবো আমরা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। তার নামটা দেখো তো অনেক সময় বলা যায় প্রাকল্পিক ন্যায়, সেটাও বলে। দেখো প্রাকল্পিক ন্যায় বলতে পারছি না, হ্যাঁ বলা যায়। আবার প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলা যায়। কেন বলা যায়, যে সেই ন্যায়টার মধ্যে দেখো তো এই ন্যায়টির মধ্যে প্রাকল্পিক বচনও আছে আবার নিরপেক্ষ বচনও আছে, এই জন্য নাম প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। বুঝা গেল। আবার এটাকে আবার যদি প্রশ্ন যদি এসে পড়ে প্রাকল্পিক ন্যায় কাকে বলে, তাও এটাই লিখবা, যে ন্যায়ের প্রধানাশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন, অপ্রধান এবং সিদ্ধান্ত দুটি নিরপেক্ষ বচন, তাকেই বলা হয় প্রাকল্পিক ন্যায় বা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। বুঝা গেল। চলো, আশা করছি নিশ্চয় বুঝতে পেরেছো এই উদাহরণটা দিয়ে। দেখি পরেরটা কি আছে, দেখো প্রাকল্পিক নিরপেক্ষণের নিয়মাবলী। দেখো এখন পর্যন্ত আলোচনা করলাম যে প্রাকল্পিক বচন কাকে বলে, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে, তার উদাহরণ দিয়ে আলোচনা করলাম। এবার আমরা দেখে নেব যে এর কিছু নিয়ম আছে, কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে। সেই নিয়মটা যদি মানে তাহলে বৈধ হবে, আর যদি নিয়মটা না মানে তাহলে অবৈধ হবে। বুঝা গেছে। বৈধ হলে বৈধ মূর্তির নাম হবে, আর অবৈধ হলে দোষের নাম হবে। আমরা সেইগুলো এখন আমরা আলোচনা করব। যেমন আগে দেখেছিলাম নিরপেক্ষ ন্যায়ের যে 10টি নিয়ম আছে, তার মধ্যে 5টি নিয়ম আমরা ফলো করতাম বৈধতা বিচার করার জন্য। যে 5টি নিয়মের মধ্যে কোন একটি নিয়ম যদি লঙ্ঘিত হয় তাহলে অবৈধ হয়েছে আর দোষ হয়েছে, আর কোন একটি যদি 5টি নিয়ম মেনে চলে বা 10টি নিয়ম মেনে চলে তাহলে সেটা অবশ্যই বৈধ হবে, আর বৈধ হলে বৈধ মূর্তির নামও হবে। আগে আমরা দেখেছিলাম। এখন দেখবো আমরা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের যে নিয়মগুলো কি আছে। ঠিক আছে, চলো এই যে নিয়ম আমরা এখন দেখে নেব। দেখো বৈধতার দুটি নিয়ম মনে রাখো। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার দুটি নিয়ম আছে। একটাকে বলা হয় গঠনমূলক বা স্বীকৃতিমূলক নিয়ম, একটাকে বলা হয় ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক নিয়ম। কি বললাম, একটা গঠনমূলক, একটা ধ্বংসমূলক। একটা ওকে বলা হয় স্বীকৃতি বা স্বীকারের নিয়ম, অস্বীকৃতি বা অস্বীকারের নিয়ম। তো এই দুটো নিয়ম আমরা এখন আলোচনা করব। ঠিক আছে,
দেখো তাহলে বলি, এই যে গঠনমূলক নিয়ম ভালো করে বোঝার চেষ্টা করো। যে দেখো এখানে লিখেছি আমরা এমপি, এটা পরে বলছি আমি, আর এমটি পরে বলছি। আগে তোমরা এইটুকু দেখো গঠনমূলক নিয়মটা কি বা শিকারের নিয়মটা কি। মনে রাখো যে যে ন্যায়ের, তুই ছাড়ো জেনে সিম্পল আরো সহজ এসো। দেখো প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে। এই যে নিয়মটা, এটাকে বলা হয় গঠনমূলক নিয়ম। কি বললাম আবার? এই যে প্রাকল্পিক নিয়ম, তাহলে প্রাকল্পিক ন্যায়ের যে নিয়ম, গঠনমূলক নিয়ম, সেটা কি? যে প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যের পূর্বগকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে। এই নিয়মটাকে বলা হয় গঠনমূলক নিয়ম বা স্বীকৃতিমূলক বা স্বীকারের নিয়ম। কেমন দেখি? একটা সংকেত উদাহরণ দিয়ে দেখি। দেখো যদি বলি যদি পি তাহলে কিউ, দেখো আমি সাপোজ ধরলাম এটা একটা অনুমান তৈরি করব, হ্যাঁ অনুমান তৈরি করব, যুক্তি তৈরি করবো, যে যুক্তির নাম হবে কিন্তু প্রাকল্পিক নিরপেক্ষ নেই। দেখেছি, দেখো এটাকে বলা হয় প্রধানাশ্রয় বাক্য, একটা প্রাকল্পিক বচন। এবার বলো, তোমরা বলো তো যে এর পূর্বগ কোনটা আর অনুগ কোনটা? দেখো পিটা হচ্ছে পূর্বগ আর কিউটা হচ্ছে অনুগ। একটু আগে বললাম না যে তাহলে আগেরটা হয় পূর্বগ আর তাহলে পরেরটা হয় কি? অনুগ। যদি এটা হয় তাহলে এটা পি পূর্বগ হয় না আর কিউ অনুগ হয় না? হ্যাঁ। এবার এসব এই যে পূর্বগ পি, এই পূর্বগকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে, স্বীকার মানে যা আছে এখানে সেম সেম বসবে, এখানে পূর্বগ যা থাকবে। যদি কার্ল পি থাকতো, পি নয় থাকতো, পি নয় হলে এখানেও পি নয়, এখানে পি হলে এখানে পি, এখানে এস হলে এখানে যা থাকবে, পূর্বগ যা থাকবে তাকে অপ্রধানে স্বীকার করতে হবে। এবার অনুগ যা থাকবে সেটা সিদ্ধান্তে স্বীকার করতে হবে। এই নিয়মটাকে বলা হয় গঠনমূলক নিয়ম। বুঝা গেল? তাহলে কি পেলাম? যে প্রধানাশ্রয় বাক্যের পূর্বগকে অপ্রধানে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে। এই নিয়মটিকে বলা হয় গঠনমূলক বা স্বীকৃতি নিয়ম বা স্বীকারের নিয়ম। কেন স্বীকারের নিয়ম? দেখো স্বীকার করে স্বীকার করতে হবে, স্বীকার করে স্বীকার করতে হবে, এই জন্য এই নিয়ম নাম স্বীকৃতিমূলক নিয়ম বা স্বীকারের নিয়ম। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখি আমরা, যদি এই নিয়মটাকে মেনে চলে, তাহলে কোন একটা ন্যায় অনুমান দিয়েছে পরীক্ষাতে, সেই ন্যায় অনুমানটাকে এবার সাজালাম, সাজিয়ে দেখছি এইরকম নিয়ম মেনে যাচ্ছে, মেনে চলছে, তাহলে নিশ্চয় যুক্তিটি বৈধ হবে। আর এরকম যদি নিয়ম মেনে না চলে যুক্তিটি কি অবৈধ হবে। আর বৈধ হলে বৈধ মূর্তির নাম, আর অবৈধ হলে দোষের নাম। ঠিক আছে? এবার দেখো এই নিয়মটা যদি মেনে চলে তাহলে বৈধ, আর সেই বৈধ মূর্তির নাম হবে এমপি। তাহলে এই বৈধ মূর্তির নাম পেলাম আমরা এমপি। এমপির ফুল ফর্ম কি? মডাস পনেন্স। মডাস পনেন্স এমপি, এটা হচ্ছে বৈধ মূর্তির নাম। যেমন আগে শিখেছিলাম না নিরপেক্ষ ন্যায়ের বারবারা, সিরারেন, ড্যারিয়াই, ফেরিও, ওই রকমই একটা বৈধ মূর্তি হলো মডাস পনেন্স, যাকে আমরা সংক্ষেপে বলবো এমপি। বুঝেছি? তাহলে বলতো এমপি বৈধ মূর্তিটি কখন হবে? যখন এই গঠনমূলক নিয়মটি মেনে চলবে, তার মানে এই নিয়মটি মেনে চলবে। যদি কোনো অনুমানে দেখা যায় পূর্বগকে অপ্রধানে স্বীকার করা হচ্ছে
আর অনুগকে সিদ্ধান্তে স্বীকার করা হচ্ছে, তখন সেই অনুমানটাকে বলবো বৈধ, আর সেই বৈধ মূর্তির নাম হবে এমপি। আশা করছি বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। এবং এটা যদি নিয়ম না মেনে চলে, যদি নিয়ম না মেনে চলে, তাহলে কি দোষ হবে? তাহলে কি দোষ হবে? তাহলে কেমন জিনিস দেখো, যদি আমরা ধরা হয় একটা সাপোজ ধরি, যদি পি তাহলে কিউ, কিউ অতএব পি। দেখো সাপোজ এরকম ধরলাম, দেখো তো এই প্রধানাশ্রয় বাক্যের পূর্বগকে অপ্রধানের স্বীকার করা করেছে? করেনি তো। করেছে কি? করেনি তো। ওরা কি করেছে? ভুল করে অনুগকে স্বীকার করে নিয়েছে। দেখো নিয়মে কি বলেছিল? নিয়মে কি বলেছিল? নিয়ম বলেছিল পূর্বগকে অপ্রধানে স্বীকার করতে হবে, আর অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে, এটা নিয়ম। দেখো তো কি করেছে এখানে, পূর্বগকে অপ্রধানে স্বীকার করেনি আর অনুগকে সিদ্ধান্তে স্বীকার করেনি। তার মানে এই নিয়মটা মানেনি। এই নিয়মটা না মানলে নিশ্চয় তার দোষ। হ্যাঁ, এটাই জন্য এটা দোষ, এটা অবৈধ। অবৈধ যদি হয় দোষ কি হবে? দেখো যে দেখো তারা ভুল করে কি করেছে, যে অনুগকে স্বীকার করে দিয়েছে অপ্রধানে, এই জন্য দোষের নামটা হয়ে গেল অনুগ স্বীকার জনিত দোষ বা অনুকল্প পরিগ্রহণ দোষ। কি দোষের নাম পেলাম? অনুগ স্বীকার জনিত দোষ। এটা আমরা পড়াশোনা করছি একটু, কেন একটু দেখার প্রয়োজন হলেই বলেই দেখালাম আমরা। তাহলে বুঝতে পারলাম যে অনুগ স্বীকার জনিত দোষ, এটা একটু পড়াশোনা করছি। আগে দেখে নিই, এই নিয়মটা মেনে চললে সেটা বৈধ, আর বৈধ হলে বৈধ মূর্তি, আর এই নিয়ম না মেনে চললে দোষ। দোষের নাম বললাম অনুগ স্বীকার জনিত দোষ। এটা আমরা একটু পরে আলোচনা করছি, ঠিক আছে? চলো এবার দেখে নিই আমরা এই ধ্বংসমূলক নিয়মটা বা কি। দেখো ধ্বংসমূলক নিয়মটা কি, আগে মুখে বলি দিয়ে লিখছি। দেখো প্রধান আশ্রয় বাক্যের অনুগকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করতে হবে। তাহলে রিপিট করি, প্রধানাশ্রয় বাক্যের অনুগকে অপ্রধানাশ্রয় বাক্যে অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করতে হবে, এটা নিয়ম। এই নিয়মটা যদি মেনে চলে তবে তাকে বলবো আমরা বৈধ মূর্তি এমটি, আর যদি নিয়ম মেনে না চলে তবে আমরা দোষ বা অবৈধ, আর সেই অবৈধর নামটা হবে পূর্বগ অস্বীকার জনিত দোষ। তাহলে আমরা এই দোষগুলো আমরা পরে আসছি, তার আগে আমরা বৈধ মূর্তির এক্সাম্পল দিয়ে একটা বোঝার চেষ্টা করি। দেখো অতএব দিয়ে এখানে এটা হচ্ছে একটা প্রাকল্পিক বচন, অপ্রধান ফাঁকা আছে, অপ্রধান ফাঁকা সিদ্ধান্ত ফাঁকা দিয়ে আমি। দেখো নিয়মে কি বলেছিল, যে প্রধানাশ্রয় বাক্যের অনুগকে অপ্রধানে অস্বীকার করে, তার মানে কি কিউ নয় অস্বীকার করলাম, পি স্বীকার, কিউ স্বীকার, এখানে কিউ দিয়েছে মানে স্বীকার, কিউ নয় মানে অস্বীকার, তাহলে এটার অস্বীকার নিশ্চয় এটা। আবার অতএব দিলাম, বললাম পি নয়, এটা আমার নিয়ম, যে প্রধানাশ্রয় বাক্যের অনুগকে অপ্রধানাশ্রয় বাক্যে অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করতে হবে, এটা নিয়ম। এই নিয়মটা যদি কোনো মেনে চলে তাহলে হবে বৈধ, আর এই নিয়মটি মেনে না চললে হবে অবৈধ। আর বৈধ হলে হবে বৈধ মূর্তির নাম।
সেটা কি? এমটি। বৈধ মূর্তির নাম হলো এমটি, মোডাস টলেন্স। মোডাস টলেন্স। তাহলে আমরা পেলাম মোডাস টলেন্স আর মোডাস পনেন্স। আগেরটা পেলাম এমপি, এখন পেলাম এমটি। তাহলে দেখো তো, যদি এই নিয়মটা মেনে চলে বৈধ হবে, আর না মেনে চললে অবৈধ হবে। তাহলে বলো তো, এখান থেকে দেখো তো যে আমাদের প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার কটি নিয়ম পেলাম? দুটি নিয়ম। একটা বলা হয় গঠনমূলক, একটা ধ্বংসমূলক। গঠনমূলকের অপর নাম স্বীকৃতিমূলক, আর ধ্বংসমূলকের অপর নাম অস্বীকৃতিমূলক। কেন অস্বীকৃতি? দেখো দেখো তো, এটাকে আমরা স্বীকার না অস্বীকার করেছি? অবশ্যই অস্বীকার করেছি। আবার দেখো তো, অস্বীকার করেছি, এই জন্য এটা হয়ে গেল অস্বীকৃতিমূলক। এবার এটার যদি নিয়ম উল্টা পাল্টা হয়ে যায়, এটাকে না মেনে চলে, তাহলে সেটা নিশ্চয় হয়ে যাবে কি? দোষ। দোষটা আমরা পড়াশোনা করছি, ঠিক আছে? তাই এটা হয়ে যাবে দোষ। এটা হয়ে গেল নিশ্চয় তাহলে অবৈধ। এটা কি অবৈধ? এটা বলো তো কি হবে? অবশ্যই বৈধ। বৈধ কেন? এটা নিয়ম, যে এটা আবার নিয়ম তো না, যে প্রধানাশ্রয় বাক্যের অনুগকে অপ্রধানাশ্রয় বাক্যে অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করতে হবে। এই নিয়ম মেনে চললে হবে বৈধ, আর বৈধ হলে এই বৈধ মূর্তি হয়ে যাবে এমটি। এমটি, মোডাস টলেন্স। ঠিক আছে? তাহলে আমরা পেলাম প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তি কয়টি? দুটি, একটা এমপি, একটা এমটি। বুঝা গেছে? এবার আমরা দেখবো দোষগুলো দেখবো। চলো দেখো, বৈধতার অবৈধতার দুটি যে নিয়ম, সেই দোষ যে দোষ দুটো আমরা পাই, অনুগ স্বীকারজনিত দোষ বা অনুকল্প পরিগ্রহণ দোষ, আর পূর্বগ অস্বীকারজনিত দোষ। এই দুটি দোষ আমরা কিভাবে বুঝি? দেখো, যে আগে লিখি আমরা, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। বাস, এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা যুক্তি বা যুক্তির আকার বলো, এটা কিন্তু আমাদের দোষ ঘটেছে। তাহলে দেখো, এই দোষটা কখন হয়? এই অনুগ স্বীকার জনিত দোষ কখন হয়? কি বলবো? যে প্রধানাশ্রয় বাক্যের, যদি একটু বলি, যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধানাশ্রয় বাক্যের অনুগকে যদি অপ্রধানাশ্রয় বাক্যে স্বীকার করা হয় এবং পূর্বগকে যদি সিদ্ধান্তে স্বীকার করা হয়, তাহলে যে দোষ ঘটে সেই দোষের নাম অনুগ স্বীকার জনিত দোষ। কেন দোষ? দেখো তো, অনুগ স্বীকার করছে না, সেম টু সেম না, মানে স্বীকার করা, এই জন্য এই দোষের নাম হয়ে গেল অনুগ স্বীকার জনিত দোষ। বলি, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধানাশ্রয় বাক্যের অনুগকে যদি অপ্রধানাশ্রয় বাক্যে স্বীকার করা হয় এবং পূর্বগকে যদি সিদ্ধান্তে স্বীকার করা হয়, তাহলে যে দোষটা ঘটে সেই দোষের নাম অনুগ স্বীকার জনিত দোষ। দেখো তো, এই নিয়মটা এই দিকে দেখো তো কি ছিল? যদি পি তবে কিউ। এই পি পূর্বগ সেম সেম হবে, অনুগ সিদ্ধান্তে হবে, এটা নিয়ম, এটা বৈধ। কিন্তু যদি ভুল করে আমরা এরকম করে দিই, অনুগকে স্বীকার করে দিই আর পূর্বকে স্বীকার করি, তাহলে অবৈধ। আর অবৈধ হলে দোষ, আর সেই দোষের নাম হলো আমাদের অনুগ স্বীকার জনিত দোষ। বুঝতে পেরেছো? তাহলে মনে রাখবে, এইরকম যদি পেয়ে যাও যে অনুগকে স্বীকার, পূর্বগকে স্বীকার যদি পাই, তবেই হবে আমাদের অনুগ স্বীকার জনিত দোষ। বুঝা গেছে? দেখো, এবার আসবো আমরা পূর্বগ অস্বীকার জনিত দোষ। মনে রাখবে,
চলো দেখো, আগে বলি যে পূর্বক অস্বীকার জনিত দোষ কাকে বলে। দেখো, প্রধানাশ্রয় বাক্যের পূর্বগকে যদি অপ্রধানাশ্রয় বাক্যে অস্বীকার করা হয় এবং অনুগকে সিদ্ধান্তে অস্বীকার করা হয়, তাহলে যে দোষ ঘটে তাকে বলা হয় পূর্বগ অস্বীকার জনিত দোষ। দেখো, এই পূর্বগ পি, অনুগ কিউ, পি কে দেখো তো অপ্রধানে অস্বীকার, এই কার্ল মানে নয়, হ্যাঁ নয়, নট, নৌ মানে কার্ল, তাই এটাকে আমরা পি কার্ল পি লিখতে পারি। এর নাম হচ্ছে কার্ল, কয়াকার লয় রে কার্ল, ঠিক আছে। তাহলে আমরা এর নামটা কার্ল, কার্ল তারপরে কি আমরা কার্ল পি লিখতে পারি বা লিখতে পারি পি নয়, লিখতে পারি পি নয়, এটা দুটোই ঠিক। দেখো তো পি আর এখানে কি বলছি আমরা, পি আর কি পি নয় অস্বীকার, আর কেউ কেউ নয় অস্বীকার। তাহলে আমরা যে যুক্তিতে বা যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানের প্রধানাশ্রয় বাক্যের পূর্বগকে অপ্রধানে অস্বীকার করে অনুগকে সিদ্ধান্তে অস্বীকার করা হয়, তাহলে যে দোষ ঘটে তাকে বলা হয় পূর্বগ অস্বীকার জনিত দোষ। বুঝতে পেরেছ? তাহলে এই দোষটা হলো, দেখো তো আগের নিয়মে দেখো তো একটু কি ছিল ওখানে, যে অনুগকে অস্বীকার হবে আর পূর্বগকে অস্বীকার হতে হবে, তবেই সেটা কি হবে আমাদের, তবেই সেটা হবে আমাদের বৈধ নিয়ম, ধ্বংসমূলক নিয়ম এটা, যে পূর্বগকে অস্বীকার করব অপ্রধানাশ্রয় বাক্যে আর অনুগকে অস্বীকার করব সিদ্ধান্তে। এটা আমার নিয়ম, রুলস। এই নিয়ম ফলো করলে বৈধ আর এই নিয়ম না ফলো করলে অবৈধ, যেটা আমরা দেখো পেলাম। দেখো তো এটা অস্বীকার না করে ভুল করে এটা অস্বীকার করেছে, আর এই যে এটা কি অস্বীকার করেছে, এই যে এটা হয়ে গেল আমাদের অবৈধ, এটা হয়ে গেল আমাদের অবৈধ, ঠিক আছে, এটা হলো আমাদের অবৈধ। আর অবৈধ হলো কি বললাম, দোষের নাম, কি দোষ, পূর্বগ অস্বীকার জনিত দোষ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা দোষ পেলাম। তাহলে আমরা যেটুকু বুঝলাম, আলোচনা করলাম যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কটি নিয়ম পেলাম, দুটি নিয়ম, একটা হচ্ছে গঠনমূলক নিয়ম, একটা ধ্বংসমূলক নিয়ম। গঠনমূলক নিয়মকে স্বীকার নিয়ম বলা হয়, ধ্বংসমূলক অস্বীকার নিয়ম বলা হয়। গঠনমূলক নিয়মটি নিয়ম মেনে চললে হবে এমপি রেসপন্ডেন্স, আর ধ্বংসমূলক নিয়মটি মেনে চললে হবে বৈধ, বৈধ মূর্তির নাম এমটি রেসপন্ডেন্স। আর যে দোষ হয় তাহলে পূর্বগ অস্বীকার জনিত দোষ। বুঝা গেছে? এইটুকুই আমরা আলোচনা করলাম। তাহলে এবার আমরা দেখে নেব পরেরটা কি আছে। দেখো, যে প্রাকল্পিক যুক্তিগুলির বৈধতা বিচার করো। দেখো, এখন পর্যন্ত আলোচনা করলাম, এবার দেখবো যে বৈধতা হচ্ছে কি। দেখো, বৈধতা মানে শুধু বৈধ নয়, সেটা বৈধ হতে পারে আবার অবৈধ হতে পারে। তাহলে বলছে প্রাকল্পিক তুমি যুক্তিগুলিকে দেখো, বিচার করো সেটা বৈধ না অবৈধ। ঠিক আছে, চলো দেখি আমরা। দেখো, বলতো প্রথমে কি দিয়েছি, যদি সূর্য থাকে তাহলে আলো থাকবে, সূর্য আছে সুতরাং আলোকও আছে। এটাকে তোমরা পর পর সাজিয়ে নাও। ও নিরপেক্ষ ন্যায়ের মতো না। নিরপেক্ষ ন্যায় কি হয়েছিল, আগে আমরা সিদ্ধান্তকে বাছতাম, সিদ্ধান্ত বাছার পর অপ্রধান করতাম, তারপরে প্রধানটা করতাম। কিন্তু এই প্রাকল্পিক বা বৈকল্পিক ন্যায় বা যুক্তির ক্ষেত্রে তোমরা পর পর গুলোকে সাজিয়ে নেবে। ঠিক আছে, চলো তাহলে আমরা এটাকে লিখবো প্রথমে, তারপরে লিখবো এটা, তারপরে এটা। দেখো তো সুতরাং আছে না, তাহলে সুতরাং সিদ্ধান্ত, তাহলে আমাদের সুতরাং যদি সিদ্ধান্ত হয় বসে দাও আলোকও আছে, তার মানে যা আছে বসে দাও আলোকও আছে, লিখলাম। তারপর দেখো তো যে ওপরে কি বলছিলাম, যদি সূর্য থাকে, সেম লিখো, যদি হয়ে গেল। তা যদি সূর্য থাকে তাহলে আলোক থাকবে, লিখে দিলাম। সূর্য আছে লিখে দিলাম। দেখো তো তিনটা বচন হলো। এই যে আমরা এটাকে সাজালাম,
যে যদি সূর্য থাকে তাহলে আলোক থাকবে, সূর্য আছে অতএব আলোকও আছে। এটাকে বলা হয় প্রাকল্পিক বচন, একটা প্রধানাশ্রয় বাক্য। এটাকে বলা হয় অপ্রধানাশ্রয় বাক্য, একটা নিরপেক্ষ বচন। এটাকে বলা হয় অপ্রধানাশ্রয় বাক্য, একটা নিরপেক্ষ বচন। এই জন্য এই যুক্তিটার নাম হলো আমাদের প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি। এবার এটাকে আমরা, এটা তো দেখলাম যুক্তি, তাই তো? যুক্তি। এবার আমরা করব কি, যুক্তির আকার সাজিয়ে নাও। দেখো তো, যদির পর অংশ পূর্বকে তোমরা পি ধরো, তাহলে এরপর তোমরা কিউ ধরো। দেখো তো, আর সূর্য থাকে, হ্যাঁ সূর্য আছে মানে পি, আর আলোক আছে, আলোক আছে মানে কি হবে, এটাকে আমরা কি ধরেছিলাম, সরি এটা কিউ ধরেছিলাম, এটা আমরা কিউ লিখবো, এটা আমরা কিউ লিখবো, তাই এটা কি হলো, কিউ হলো। সাজিয়ে নাও, যদি পি তাহলে কিউ, তাহলে কিউ, এর কি আছে পি, দেখলাম পি অতএব কিউ পেলাম। দেখো তো, এই যুক্তিটির আমরা আকার করলাম কি, যদি পি তাহলে কিউ, পি কিউ পেলাম। এবার দেখো তো, এইটুকু দেখো তো যে বৈধ না বৈধ। দেখো তো, পূর্বগ স্বীকার, অনুগ স্বীকার, হ্যাঁ যেটা আমাদের প্রথম নিয়ম, গঠনমূলক নিয়ম। দেখো তো আছে গঠনমূলক নিয়ম, দেখো এই দেখো গঠনমূলক নিয়ম, যদি পি তাহলে কেউ পি কি, বুঝলো? এই আকার হয়ে গেছে মানে এই বৈধ, আর বৈধ হলে কি হবে, এমপি। তাহলে আমাদের দেখো এই যে এই আকার পেয়ে গেছি, পি কে অস্বীকার করেছে, সরি পূর্বগকে স্বীকার করেছে এবং অনুগকেও স্বীকার করেছে সিদ্ধান্তে, এই জন্য এটি হয়ে গেল আমাদের বৈধ। আর এই বৈধ মূর্তির নাম হবে এমপি, মোরাস পনেন্স। তাহলে আমরা লিখতে পারি বৈধ মূর্তির নাম হলো মোরাস পনেন্স। হয়ে গেল। এবার এখানে একটা পয়েন্ট করবে, বিচার, বিচার, ঠিক আছে? বিচার কি লিখবে, লিখবে এটি একটি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। এই প্রাকল্পিক ন্যায়টি বৈধ, কেননা এটিতে প্রাকল্পিক ন্যায়ের বৈধতার নিয়ম মেনে চলেছে। এখানে প্রাকল্পিক ন্যায়ের একটিও নিয়ম লঙ্ঘিত হয়নি, প্রাকল্পিক নিয়ম দুটি নিয়মই মেনে চলেছে, তাই এটি বৈধ। আর এটি যেহেতু গঠনমূলক নিয়মটি স্বীকার করেছে, গঠনমূলক নিয়মটি মেনে চলেছে, সেই জন্য এইটির বৈধ মূর্তির নাম হলো এমপি। ওইটুকুটাই তোমরা একটু লিখে নাও, বাস, তাহলেই হয়ে গেল। যা আছে, তাই এই হচ্ছে আমাদের প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার। ঠিক আছে, চলো দেখি এবার পরেরটা কি দিচ্ছে। দেখো, যদি ভালো করে পড়াশোনা করি তাহলে ভালো ফল করব, এটা একটা ভালো ফল করেছি, একটা ভালো করে পড়াশোনা করেছি, তো তাহলে আমরা সাজিয়ে নিই। আমরা দেখো, যদি ভালো করে পড়াশোনা করি তাহলে ভালো ফল করব। দেখো এটা একটা, এটা একটা, এটা যদি পি হয় এটা কিউ। এবার দেখো তো, ভালো ফল করেছি কোনটা বলো তো, এই যে ফল, ফল, তার মানে এখানে কিউ, তাহলে কি হয়, ভালো ফল করেছি, কিউ পেলাম। এবার যাও, ভালো করে পড়াশোনা করেছি অতএব করেছি। তা দেখো তো, ভালো করে পড়াশোনা কোথায় আছে, এই দেখো পি, তাহলে এটা হলো পি। দেখো তো, তাহলে পি তাহলে কেউ, কিউ আর পি, তাই তো? তাই এটা হলো পি, পি, তাই তো? দেখো এবার তোমরা এটাকে একটু আমরা সাজিয়ে নিই। যদি পি তাহলে কিউ, তাহলে কিউ, দেখো তো কিউ মানে কিউ অতএব পি, অতএব পি। এটা যুক্তি যদি হয়, যুক্তির আকার, তাই যদি পি তাহলে কিউ আর কিউ আর পি। দেখো এটা তাহলে দেখো তো নিয়ম মেনে চলেছে না, এটা গঠনমূলক নিয়মের মধ্যে গেছে কিন্তু নিয়ম মেনে চলেনি। কেন? গঠনমূলক নিয়মটি বলেছিল যে পূর্বগকে স্বীকার করতে হবে অপ্রধানে, আর অনুগকে স্বীকার করতে হবে সিদ্ধান্তে। কি দেখানে কি করেছে ভুল করে, অনুগকে অপ্রধানে স্বীকার করে নিয়েছে আর পূর্বগকে সিদ্ধান্তে স্বীকার করেছে।
তাই এটি হয়ে গেল অনুগ স্বীকার জনিত দোষ, এটি অবৈধ, এটি হয়ে গেল আমাদের অবৈধ। আর অবৈধ হলো বলে দোষের নাম লিখবো আমরা অবৈধ, দোষের নাম কি লিখবো অনুগ স্বীকার জনিত দোষ লিখে দেব। ব্যাখ্যা কি লিখবো, এটি একটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, এটা লিখবো না, ওটা নিরপেক্ষ ছিল, এটা কি প্রাকল্পিক, তাই এটি একটি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। এই ন্যায়টি অবশ্যই অবৈধ, এটিতে একটি দোষ ঘটেছে, সেই দোষের নাম হলো অনুগ স্বীকার জনিত দোষ। কেননা এটিতে একটি নিয়ম মেনে চলেনি, সেটি হলো গঠনমূলক নিয়ম। গঠনমূলক নিয়মটি এখানে স্বীকার করা হয়নি বলেই এটিতে দোষ ঘটেছে, দোষের নাম হলো অনুগ স্বীকার জনিত দোষ। এইভাবে তোমরা ব্যাখ্যাগুলোকে 2-3 লাইনে লিখে নিবা, তাহলে হয়ে গেল আমাদের ফুলফিল অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমরা বাকিগুলো যে লজিক গুলো আছে তোমাদের সুন্দরভাবে যেই লজিক গুলো দেখো দিয়েছি আমি, এইগুলো সুন্দরভাবে তোমরা নিজেরাই বাড়িতে প্র্যাকটিস করবে। আর আমি এই যে ক্লাসগুলো করালাম এই সমস্ত দিকগুলো এছাড়াও আরো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো লজিকগুলো আমি আমাদের এলিট অ্যাপের মাধ্যমে ডাউনলোড করে দেব। তোমরা সেইগুলো ডাউনলোড করে নিয়ে নিজেই অ্যাপ থেকে ভালো করে পড়ে নিও, দেখবে তোমাদের খুব সহজেই খুব ইজি ভাবেই তোমরা সবকিছুই জেনে গেছো, আয়ত্ত করে গেছো, আর পরীক্ষাতে একদম ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে এই যে দিয়েছি এটাকে একটু আমরা বলবো, দিয়ে আজকের আমরা আলোচনা এখানেই শেষ করব। দেখো, আমি বাইরে যাব যদি আমার বন্ধু না আসে। দেখো এটা একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ দেখো, আমি বাইরে যাব যদি আমার বন্ধু না আসে, তাহলে মনে রাখবে যদির পরের অংশটা কি বলেছিলাম, পূর্বগ বলিনি, যদির পরে তাহলে এক একটা পূর্বগ। তা দেখো তো, যদি আমার বন্ধু না আসে তাহলে এইটুকু নিশ্চয় তাহলে আমার পূর্বগ। তা কি বলবো, যদি আমার বন্ধু না আসে তাহলে আমি বাইরে যাব, তাই কিনা? তাহলে লিখতে হবে এটাই। দেখো, যদি আমার বন্ধু না আসে তাহলে আমি বাইরে যাব। এবার দেখো তো পরে কি আছে, আমার বন্ধু এসেছে, এসেছে, সুতরাং আমি বাইরে যাব না, অতএব যাব না। সাজালাম। এবার তোমরা এটাকে আবার সাংকেতিক আকার করবো। দেখো, এই যে আমার বন্ধু না আসে, আমার বন্ধু আসে কে ধরবো, পি, তা না আসে না হলে নয়, তার মানে যদি পি নয় তাহলে মানে এটাকে আমরা যদি আকার করি যদি পি নয়, দেখো আমার বন্ধু আসে পি কিন্তু নয়ের জন্য নয়, তাহলে তাহলে আমি বাইরে যাব না, কোথাও নেই, অতএব সিম্পল কিউ, কিউ। এবার দেখো তো, আমার বন্ধু এসেছে, সিম্পল, দেখো তো বন্ধু এসে কই, বন্ধু, তার মানে নিশ্চয় তাহলে পি নয় হবে না। কেন হবে না? পি সিম্পল যে, দেখো আমার বন্ধু এসেছে তো, নয় তো কোথাও নেই, অতএব পি নয় হবে না। দেখো তো, অতএব আমি বাইরে যাব না, না আছে, দেখো তাহলে আমি বাইরে যাবার জন্য যদি কিউ হয় আর নায়ের জন্য নয় হলো, পেলাম দুটি আকার। এবার দেখো তো যে এখানে কি করেছে, পি নয় তাহলে কিউ। দেখো তো এই পি নয় কে দেখো তো এটা অস্বীকার করেছে না, দেখো তো এটাকে অস্বীকার করেছে না, অস্বীকার, এটা কি অস্বীকার করেছে, অস্বীকার। তো এই যে অস্বীকার, অস্বীকার তার মানে নিশ্চয় এটা অস্বীকার নিয়ম। আর অস্বীকার নিয়ম কি ছিল, যে অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার সিদ্ধান্তে করতে হবে, কিন্তু ওরা ভুল করে কি করেছে, পূর্বগকে অপ্রধানে অস্বীকার করে দিয়েছে। এই জন্য এটা অবৈধ, আর অবৈধ হলে দোষ হবে।
আর এই দোষের নাম পূর্বগ অস্বীকারজনিত দোষ। বুঝতে পেরেছ? এইভাবে তোমরা বাড়িতে সুন্দরভাবে লজিক গুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমাদের প্রত্যেকের এইভাবে আমি এটা দিলাম তোমাদের বাড়ির কাজ। এটা আমি অলরেডি আগে আলোচনা করেছি। তোমরা এটাকে তোমরা ভালো করে নিজেরাই একটু আবার আগেরটা দেখে নিজেটাকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সুন্দরভাবে তোমরা আগে আলোচনা করেছি অলরেডি, এবার আবার তোমরা এটাকে আবার ভালো করে খাতায় করে নেবে। ঠিক আছে, তাহলে আজকের যে আলোচনা হলো যে আমাদের যৌগিক যুক্তির প্রাকল্পিক ও বৈকল্পিক অংশের প্রাকল্পিক বিষয়টি আলোচনা শেষ করলাম। এরপরে আমরা যা বৈকল্পিক বিষয়গুলো যা আলোচনা আছে, আজকের ক্লাসটি তোমাদের সামনে যে আলোচনা করলাম সমস্ত নোট পিডিএফ আকারে তোমরা এলিট অ্যাপের মাধ্যমে সব বিনামূল্যে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আজকে আর বেশি ক্লাস আলোচনা করলাম না, এখানে আমি সমাপ্ত করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।